বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল। স্কয়ারবার সোনিয়া হক আপনাদের সাথে আছে। দর্শক, আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয় রাজনীতিতে সহনশীলতা। গুপ্ত শব্দটি নিয়ে আসলে সংসদ পর্যন্ত গড়িয়ে গেল এবং সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই। তবে তার আগে একটি প্রশ্ন আমি রেখে গেছিলাম ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেলের কাছে। সেটি হলো যে জামায়াতের আমির বলছেন যে চট্টগ্রামের যে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যে নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, রক্ত ঝরার বিষয়টিতে তিনি বলেছেন যে যারই রক্ত ঝরুক না কেন সে আমারই সন্তান, এমনটাই তিনি বলছেন। নেতাকর্মীদের আসলে দুটি দলই কি নিয়ন্ত্রণে রাখতে পারছে কিনা, এবং সেই সাথে তিনি আরেকটি শব্দ যুক্ত করেছেন, আরেকটি বাক্য, সেটা হলো যে তারা সেখানে জ্ঞানের চর্চার জন্য যাবে, সেখানে কেন তারা রক্ত ঝরানোর জন্য যাচ্ছে। রাজনীতিকে এই প্রজন্মের মানে অনেকেই খুব বেশি পছন্দ করে না, এটা আমরা আমি আমার নিজের ঘর থেকেই সেটা দেখি যে আমাদের ঘরের সবচেয়ে যে কনিষ্ঠ সদস্যটি সে রাজনীতি বলতে খুব অপছন্দ করে, মানে রাজনীতি বিষয়টাকে। তো এই যে রাজনীতি যখন করতে যাচ্ছে তখন কেন রক্ত ঝরানোর খেলা, এই খেলা তো থামছে না, বছরের পর বছর চলছে। কি মনে হয় আপনার বিশ্লেষণ কি বলছে? সহনশীলতা তো আসলে ফিরছে না। ধন্যবাদ। আসলে এখানে একটা মজার ব্যাপার আছে আর কি, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘাত হয়েছে চট্টগ্রামে সিটি কলেজে, এবং সেটার প্রেক্ষিতে তিনি খুব একটা মানবিক এবং খুব চকলেট কোটেড একটা বক্তব্য দিলেন আমাদেরকে খাওয়ানোর জন্য আর কি। আমরা দুই আলোচক, ডাক্তার, উনিও ডাক্তার, এখন কি বলবো আর কি, তারপরও বলতে হয় ডাক্তার সাহেব এরকম একটা বক্তব্য দিলেন। আসলে ডাক্তার সাহেব ভুলে গেছেন আর কি, ও একটা শেরে বাংলার রেফারেন্স দিচ্ছে যে আম গাছ। আসলে এই শিবিরের সাথে শিবির শুধু আম গাছে ঢেল মারে নাই আর কি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, সব গাছে কিন্তু তার ঢেল মারা আছে। এই চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র নেতা শাহাদাতকে ইসলামী ছাত্র শিবির হত্যা করে নাই, জবাই করে হত্যা করে নাই। আপনার যদি রাজশাহী মেডিকেল কলেজ, আমি জানি না উনি কোন মেডিকেল কলেজ, সেখানকার দেখবেন যে জামিল আক্তার রতন হল আছে। কে সেই জামিল আক্তার রতন? যাকে হত্যা করেছে ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মেডিকেল কলেজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকে হত্যা করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকে হত্যা করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৈত্রীর নেতাকে হত্যা করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৈত্রীর নেতাকে হত্যা করেছে, জাসদ ছাত্রলীগের নেতাকে হত্যা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সঞ্জয় তোলাপত্রকে পাথর দিয়ে মারতে মারতে, সঞ্জয় তোলাপত্র আমাদের বয়সী, আমরা একসাথে ছাত্র ইউনিয়ন করতাম, পাথর দিয়ে মারতে মারতে তাকে হত্যা করেছে এই ইসলামী ছাত্র শিবির। তো সে কাকে টর্চার করে না? এখন ক্ষমতায় আছে বিএনপি, এখন বিএনপিকে সে চ্যালেঞ্জ করতেছে। ঠিক আছে, এখন বিএনপিকে সে চ্যালেঞ্জ করবে, বিএনপিকে চ্যালেঞ্জ করার চেষ্টা সে করতেছে আর কি। উসিলা পাইছে গুপ্ত শব্দটা, ঠিক আছে, এই গুপ্ত শব্দটা উসিলা করে এখন সে এটা করার চেষ্টা করবে আর কি। তো সেই করার পর হচ্ছে কি, একদিকে সে তার ভয়ঙ্কর চেহারা নিয়ে আবির্ভূত হবে। আপনি দেখেন, যদিও এটা আগের আলোচনা ছিল, এই জুবাইরকে আমি কোথায় প্রথম দেখেছি 5ই আগস্টের অনেক দিন পর বা ডাকসু ইলেকশনের পর। সে দেখা যাচ্ছে শিক্ষকদের পেটানোর চেষ্টা করছে, সে অমুককে পেটানোর চেষ্টা করছে, সে দেখা গেল যে দরিদ্র ওই আপনার যে হকার রয়েছে, হকারদেরকে সে পেটানোর চেষ্টা করতেছে। সবসময় একটা মার মুখী অবস্থা। এই ছেলেটা কে বাবা, মার মুখী একটা অবস্থান নিয়ে এসে থাকে আর কি। এরা তো সবাই সবাইকে যে ব্যাপারটা হয়েছে, সালাউদ্দিন আম্মারের কথা যদি আমরা বলি, সেও তো ঠিক সেই অ্যাপ্রোচই ছিল। তাদের এই অ্যাটিটিউডটা আসলে কি, আপনি সবসময় করতে করতে কি আপনি একসময় মনে হয় কি যে এটাই বোধহয় স্টুডেন্ট পলিটিক্স। আসলে এটা স্টুডেন্ট পলিটিক্স না। আপনি যে প্রসঙ্গটা বলেছেন আজকে, অ্যানি ভাইও সংসদে কিন্তু ঠিক একই রকম একটা প্রসঙ্গ বলেছেন আর কি, যে এই প্রজন্ম আচ্ছা আজকের ছাত্র রাজনীতিকে খুব স্পেসিফিক করেছেন কথাটা, আজকের ছাত্র রাজনীতিকে পছন্দ করেন না। এই যে পলিটিক্যাল অ্যাপেথিটা তৈরি হয়েছে, সেই পলিটিক্যাল অ্যাপেথিটা তৈরি করার পিছনে আমি মনে করব এই যে গুপ্ত রাজনীতি যারা করে তাদের একদম সুনির্দিষ্ট কনস্পিরেসির বিষয় আছে এখানে। তারা রাজনীতিকে এমন ভাবে, আমি আমার ভাষায় বলি, পচিয়ে ফেলে, এমন ভাবে রাজনীতিকে বিষাক্ত করে এবং মানে তিক্ত করে ফেলে যে একটা ফ্রেশ ছেলে মেয়ে
তারা তখন মনে করে এটা তো আমার কাজ না। কিন্তু আপনি বলেন আমাকে রুবেল ভাই, আমি যদি এভাবেই জানতে চাই যে এই অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী আন্দোলন হলো, তারপরে কি আমরা ভাবছিলাম না যে আমাদের প্রজন্মটা পরের প্রজন্ম বা আমাদের এর পরবর্তী সময়ে যারা নেতৃত্ব দিবে তাদের মধ্যে এক ধরনের পরিবর্তন আসছে রাজনীতি নিয়ে, তারা পজিটিভ হচ্ছে, তারা রাজনীতিকে ভালোবাসা শিখছে। হঠাৎ করে এমন কি হলো যে আবারও সেই রাজনীতি বিমুখতা তৈরি হচ্ছে? আসলে এক্ষেত্রে আমি অতটা নৈরাশ্যবাদে ভুগি নাই, কারণ আমাদের স্কুল জীবনে আমরা তো এরশাদ বিরোধী আন্দোলন করেছি এবং আমরা ক্লাস 10-এ থাকতে হচ্ছে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, 90-এর গণঅভ্যুত্থান। তখনও আমাদের মনে হয়েছিল এবং তখন সবাই মনে হয়েছিল যে বিশাল একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে, হ্যাঁ, রাজনীতিবিদদের আচরণে পরিবর্তন আসবে এবং এই ধরনের। তখন তো এমন ব্যাপার ছিল, তখন 3 জোট ছিল, তখন কোনোদিন ভাবা হয়নি যে কোনো ধর্মকে বিক্রি করে, জান্নাতের টিকিটকে বিক্রি করে রাজনীতি করেন যারা, তারা বাংলাদেশে এত শক্তিশালী হবেন আর কি। হ্যাঁ, এটা আমরা তখন তো হচ্ছে কি ভাবিই নাই আর কি। হ্যাঁ, তখন আমরা এটা ভাবা হয়নি আর কি। তো সেই রকম পরিস্থিতির মানে কষ্ট পাওয়া মানুষ তো আমাদের প্রজন্ম। আবার আমার প্রজন্মর কাছে যদি আপনি প্রশ্ন করেন, তৌহিদের প্রজন্মের কাছে প্রশ্ন করলে ও বরং হতাশ হতে পারে, কারণ ও তো ওটা দেখে নাই, ওর হয়তো জন্ম হয় নাই, ঠিক আছে, ও ওটা দেখে নাই, ওর জন্ম হয় না। বা আমার চেয়ে আরো সিনিয়র কাউকে জিজ্ঞেস করেন যে 69-এর গণঅভ্যুত্থানও দেখেছে, তার মধ্যে কিন্তু সে আরো গা সহ অবস্থা, হ্যাঁ ভাই এরকমই তো হয়, মুক্তিযুদ্ধ হইলো তারপর তো এরকম হয়। তো এটা তো একটা হচ্ছে 37 দিনের লড়াই, এটা তো এরকম হবেই। হতাশ হচ্ছি না, কিন্তু হতাশ হওয়ার কিছু। তবে আরেকটা সিম্পটম যেটা হচ্ছে যে মানে এটা বারবার ফিরে আসে, বারবার যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা ইতিবাচক জায়গায় রাজনীতি নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা, এটা কিন্তু জনগণ অ্যাবান্ডন করে দেয় না, ছেড়ে দেয় না। এটা জনগণের মধ্য থেকে আসে, রাজনৈতিক দলের মধ্য থেকে বদলাতে চায়। আমি ডাক্তার তৌহিদুর রহমান আওয়ালের কাছে একটু চলে যেতে চাই, আবারও আপনার কাছে ফিরে আসবো সাজিদুল হক রুবেল। সেটি হলো যে স্পিকারের উদ্দেশ্যে বিএনপির একজন সংসদ সদস্য, তিনি সংসদে বলছেন যে আপনি শুনেছেন চট্টগ্রামে গতকাল সিটি কলেজে ছাত্রদলের উপর হামলা করেছে কারা? শিবির। কি অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে গুপ্ত, ছাত্রদল লিখেছে গুপ্ত, সেজন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের উপর হামলা করেছে, বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা খেপে উঠেছেন, এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে তারা চান না। গুপ্ত শব্দটা নিয়ে যখন এত আপত্তি কোনো একটি রাজনৈতিক দলের হচ্ছে, আপনারা গুপ্ত গুপ্ত করেন কেন? ওইটা না, বিষয়টা হইছে কি, মানে তাদেরকে জ্বালানোর জন্য নাকি অস্থির করার জন্য, সময়কে অস্থির করার জন্য, কোনটা? একটা মানুষের সাথে যে ছোটবেলায় আপনার সামঞ্জস্যপূর্ণ নাম দেয় অনেক সময়, অনেক যে হইলো ধরেন এক ব্যাচে অনেকগুলা যদি ছেলে থাকে, দেখা গেল যে একজন একটু মোটা, তো হইলো রানা নামে অনেকগুলা ছেলে আছে মনে করেন, একটু যে নাদুস তার নাম দেয় হইলো মোটা রানা, তারপরে কোনটা হইলো চিকনা রানা, এরকম নাম দেয় না? তো এরকম হয়েছে যে তার নাম হইলো কি, তার ক্যারেক্টারটা হয়ে গেছে গুপ্ত, তার ডাক নাম হয়ে গেছে। এখন আপনি অনেকে আছে না যে এই মোটা এদিকায়, এই চিকন এদিকায়, তো বিষয়টা গেছে এই গুপ্ত এদিকায় মানে বুঝায় যে ওই শিবিরকে মিন করতেছে। কারণ এইটা সে হইলো কি, সে তার পাল্টাইতে পারবে না, তার চরিত্রটা হুট করে মানুষের চেঞ্জও হবে না। আর সেইখানে যেটা ছিল, তারা হলো ছাত্র রাজনীতি মুক্ত ও ছাত্র লীগ মুক্ত ক্যাম্পাস। এখন আমরা তো ছাত্র রাজনীতি মুক্ত তো কেউ না, আমরা তো কেউই রাজনীতি মুক্ত না, কারণ আমার বাসায়ও প্রত্যেকের মধ্যেই রাজনীতি আছে, কম আর বেশি। রাজনীতি কম বেশি মানে হচ্ছে যে কেউ ধরেন একটু কম রাজনৈতিকভাবে সচেতন, কেউ বেশি সচেতন, কিন্তু রাজনৈতিকভাবে সবাই সচেতন। প্রত্যেকেই বুঝে যে বাবা মার একটু মন রক্ষা করে আমি কিভাবে একটু বেশি, ধরেন কোনো একটা ভালো খাবার রান্না হয়েছে, আমি একটু 2 পিস বিফ কিভাবে নেব, আমি একটু 2 পিস চিকেন কিভাবে পাবো, ওইটা সবার মধ্যে পলিটিক্স সবার মধ্যেই থাকে। এই পলিটিক্স তো বড় পরিসরে হয়, যে বড় পরিসরে মানে কি, যে আপনার নেতা আপনাকে কিভাবে একটু বেশি আদর করবে, ওটা থাকবে ইয়েতে, প্রকৃতিতে। কিন্তু সমস্যাটা হয়েছে কোন জায়গাটায়, তারা তাদের এখনো একটা মানুষ যদি নির্লজ্জ হয়, সে কিন্তু রাগ করে একসময় বলে ফেলে, আচ্ছা যা আমি আমার কমিটি সব প্রকাশ করে দেবো। এটা তারা জীবনেও বলে নাই, ভাইদের সময় থেকে হোক, এরা কোনোদিন তাদের কমিটি প্রকাশ করে নাই। তার আপনি এমনও হয়েছে যে গাড়ির ড্রাইভার জানে না তার মালিক জামাত করে, আবার মালিক জানে না ড্রাইভার জামাত করে।
তো এরকম অজস্র ঘটনা এটা তো আছে। তাদের কৌশলও হইতে পারে। এখন আপনি যে কৌশলে আপনি বুঝতেছেন যে মানুষজন আপনাকে একটা নিকনেম দিয়ে দিছে যে গুপ্ত, এখন আপনি এটাকে কৌশল বলবেন না ক্রেডিট বলবেন, এটা তো অন্য বিষয়। যেমন পাগলের মানে সুখ মনে মনে, গুপ্ত থেকে ধরেন আপনি ক্রেডিটের কথাটা যেহেতু নিয়ে আসলেন, একটা দল মানে এই যে এই এত সংখ্যক কর্মী, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত কর্মী বা সেই সমস্ত গুপ্ত যারা ছিলেন তাদের অনেকেই অনেক বড় বড় জায়গাতে বসেছেন। তাইলে যদি 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 আমি এই কথাটা ধরতে চাই যে এতগুলা বছর গুপ্ত থেকে ওইরকম একটা সংগঠনের সাথে রাজনীতি করা, মানে একেবারে তলে তলে রাজনীতি করা, এটা তো একটু টাফ। তারা তো অনেক অনেক না কৌশলী। আপনি যে বললেন আপনাদের থেকে তো অনেক কৌশলী। না না এত বড় আমাদের সাথে কৌশলের কি আছে? আমরা হইলো কি, যেহেতু নির্বাচনে মানুষজন তো প্রমাণ করছে যে আমাদের কৌশলই সঠিক ছিল, আমরা প্রকাশ্য রাজনীতি করে আমরা উইন করেছি, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, তাদেরকে তো ভোট দেয় নাই। বিষয়টা হয়ে গেছে যে আপনি সফলতা আর বিফলতার সংজ্ঞা কি? অনেক পড়ালেখা করলেন, পরীক্ষা যায় ফেল করলেন, এখন তারা হইলো কি একটা এনজিওর মতো। এখন এনজিওর তুলনা তো আপনি একটা বড় মাল্টিন্যাশনাল কোনো ইয়ের সাথে তুলনা করতে পারবেন একটা এনজিও কে, তো তারা জাস্ট একটা এনজিও। এখন এনজিওর মানুষ কয়টা থাকে? এরা একদম এনজিওর মতো করে চলে, কার কাছে টাকা লোন দিবে, কার কাছে কি করবে না করবে তাদের ওইভাবে। তার কি আর্থিক অবস্থা না, প্রত্যেকে চাঁদা দিয়ে তারা যেভাবে করে, এটাও তো একটা মানুষের তো কষ্ট হয়, বার্ডেনও হইতে পারে। কিন্তু আপনি যখন জান্নাত জাহান্নামের ভয় দেখায় তার কাছে টাকা নেবেন, সমস্যাটা হইলো ওই জায়গাটায়, গন্ডগোল পাকে কোথায়, যে তারা এই জান্নাত জাহান্নামকে যেভাবে বিক্রি করে, যেমন আমাদের বিরোধী নেতার বাসা যে লাল দালান, ওইটার আবার জান্নাত দালান দিয়ে দেওয়া হয় কয়দিন পরে, ঠিক না? কারণ ওই লাল দালানকে জান্নাত দালান দিয়ে দিলে মানুষজন মনে করবে এখানে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। আরেকটা বিরতি নেই, ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আরেকটা বিরতি নেই, বিরতির পরে এসে রাজনীতিতে সহনশীলতার নিয়ে কথা বলবো। ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি রাজনীতিতে সহনশীলতা, এবং এই বিষয়টিতে নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডাক্তার আহমদ সাজেদুল হক রুবেল, কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং যেমনটা বলছিলাম যে আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতিতে সহনশীলতা। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের যে নতুন যে সরকার, সেই সরকার 2 মাস পূর্তি তাদের হয়েছে কেবলই, এবং রাজনীতিতে গুণগত পরিবর্তনের একটা প্রত্যাশা আমাদের ছিল অভ্যুত্থান পরবর্তী সময়। এই মুহূর্তে এসে আপনি কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন হয়েছে? আপনার মতামতটা দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। সাজেদুল হক রুবেল। ধন্যবাদ সোনিয়া হক, এবং একই সাথে দেশ টিভির সকল দর্শকরা, সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে যে সন্ধ্যায় বাংলাদেশের কিছু ঘটনা ঘটছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগে ঘটেছে, আবার 2-1টা জায়গায় ঢাকার বাইরেও ঘটেছে আর কি। যেই ঘটনাগুলোর সাথে আজকে আপনার বিষয়টি রাজনীতিতে সহনশীলতার যে বিষয়, সেটা খুবই প্রাসঙ্গিক একটা জায়গায় চলে আসছে আর কি। এবং এই জায়গায় থেকে আমরা বলতে একটু দ্বিধাগ্রস্ত যে বাংলাদেশের রাজনীতিতে আসলে গুণগত পরিবর্তনটা আসলে ঘটেছে কিনা। যদিও আমরা দেখে আসতেছিলাম একদম 5ই আগস্টের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানটার পরপরই আর কি, গণঅভ্যুত্থান পরপরই আমরা তো একটা নির্দিষ্ট সময় কোনো সরকারের অধীনে ছিলাম না 8 আগস্টের মধ্যে। তখন আমরা মনে করছি এটা তো একটা সাময়িক ঘটনা ঘটবে, এতদিনে পাথর চাপার একটা ব্যাপার স্যাপার, এটা হঠাৎ একটা বিস্ফোরণ ঘটেছে, গণবিস্ফোরণ, নিয়ম পুলিশ নাই, ইত্যাদি ইত্যাদি নাই। কিন্তু তারপরে 8ই আগস্টের ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হওয়ার পর থেকেও আমরা দেখেছি আসলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়, তবে একটা নতুন পরিবর্তন হয়েছিল আর কি, সেটা হলো মবের সংস্কৃতি আসছিল আর কি, যেটা আগে ছিল না আর কি। একটা মবের সংস্কৃতিকে আমরা দেখলাম বিগত 18 মাসে, এবং আমরা খুব দুঃখ পেলাম, কষ্ট পেলাম যে একদম দেখা যাচ্ছে যে আমাদের আদালতের যে চিফ প্রসিকিউটর, তিনিও বললেন মবকে মব বলিও না, মবকে তিনি গ্লোরিফাইড করার চেষ্টা করলেন, আমাদের জাস্টিস বলবেন, মব জাস্টিস বলবেন, মব ভায়োলেন্স বলবেন না। অর্থাৎ আমরা কোথায় যাব তাইলে, যখন হচ্ছে আমার চিফ প্রসিকিউটর এটা বললো, আমার যখন প্রেস সচিব শফিকুল আলম সাহেব, মানে সাবেক প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, তাকেও দেখলাম বলতে যে এই মবকে নিয়ে তিনি হচ্ছে এটাকেও গ্লোরিফাই করার চেষ্টা করলেন। অর্থাৎ এইটাও তো একটা পরিবর্তন। এখন আপনি গুণগত পরিবর্তন নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কিন্তু প্রত্যাশা ছিল
এবং মানুষের চাওয়া ছিল যে পরিবর্তনটা হবে শুভের দিকে, পরিবর্তনটা হবে ইতিবাচকতার দিকে। কিন্তু আমরা ইতিবাচকতার দিকের পরিবর্তন অনেকগুলো ঘটেছে, একেবারে ঘটে নাই। আপনি দেখবেন যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় দেখবেন বলতেন যে একটি রাজনৈতিক দল বেহেস্তের টিকিট বেচে ভোটে জিততে চায়। একটি রাজনৈতিক দল শব্দটি উচ্চারণ করতেন, রাজনৈতিক দলটির নাম উচ্চারণ করেননি। এবং অনেক সময় দেখা যাবে ব্যক্তিকেও, যেটা বাংলাদেশের স্টাইল ছিল, যে হচ্ছে মানে আওয়ামী লীগ বিএনপিকে অত্যন্ত মানে ব্ল্যাশিং করতো, একদম করতো, বা অনেক সময় হচ্ছে বিএনপিও হচ্ছে আওয়ামী লীগ নাম বা নেতৃত্বের নাম দিয়ে আলোচনা করতো। এটাই বাংলাদেশের একটা পুরনো কালচার ছিল। সেই কালচার থেকে আমরা ইলেকশন আগে মনে হয়েছে যে আমরা একটু একটু বেরিয়ে আসছিলাম। এইটা যথেষ্ট না। এইগুলো হচ্ছে আপনার ছোট ছোট সিমটম, যে সিমটম দেখে আপনি আশাবাদী হয়ে উঠতে পারেন। বা আপনি এটা আমার সাথে করলেন, আমিও আপনার সাথে পাল্টা একটা করলাম আর কি। আপনি একটু সৌজন্যতা দেখাবেন, আমি একটু সৌজন্যতা, এইভাবে আমরা পরস্পরের সৌজন্যতা দেখাতে দেখাতে আমাদের পরিস্থিতিটাকেও আমরা বদলে নিতে পারতাম। আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা ছিল, সে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হলো না। না হওয়ার পর দেখেন এখন এমন বিষয় নিয়ে তর্ক চলছে, এমন বিষয় নিয়েই সংঘাত চলছে। আমি যতদূর জানি, আমি আমার সীমিত ইনফরমেশনের মধ্য দিয়ে, যে গুপ্ত শব্দটি কিনে তারা এখন খুব অ্যালার্জিতে ভুগতেছে। ঠিক আছে, কেন বললো গুপ্ত? হ্যাঁ, কিন্তু এক সময় তো আজকে যাদেরকে গুপ্ত বলা হচ্ছে তারা গর্ব করতো, আমরা গুপ্ত ছিলাম, আমরা ছাত্রলীগ করেছিলাম গোপনে, আমরা এই করেছিলাম গোপনে, আমরা আসলে তো শিবির করি, কিন্তু আমরা তো ছিলাম হচ্ছে কি গোপনে ছিলাম, আমরা গুপ্ত ছিলাম। তো এক সময় তারা নিজেকে খুব গর্ববোধ করতো, তারা গুপ্ত ছিল আর কি। এবং তাদের গুপ্ত না থাকা তো উপায়ও ছিল না, কারণ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা তাদের নাম নিয়ে হাজির হইতো, তাহলে জনগণ আর তাদের পিছিয়ে থাকতো না, ফলে তাদের গুপ্তই থাকতে হতো, তারা নাম নিয়ে হাজির হতে পারতো না আর কি। তো এখন তাদের খুব মন খারাপ হচ্ছে এই শব্দটা নিয়ে, এবং তারা ক্রিয়া এবং প্রতিক্রিয়াতে একটা সংঘাত সৃষ্টি করা হচ্ছে আর কি। এই হচ্ছে আপাতত এই হলো সেই পরিবর্তনটা, যেটা আসলে কাঙ্ক্ষিত পরিবর্তন নয়। আমি আবার আপনার কাছে ফিরে আসবো, এবং সেই সাথে আমি দর্শকদের আরেকটু জানিয়ে রাখতে চাই, রাজনীতিতে সহনশীলতা নিয়ে আজকে দেশ সাম্প্রতিক আলোচনা হচ্ছে, এবং এরই মধ্যে আমার আরো একজন অতিথি আমার সাথে যুক্ত হয়ে গেছেন, ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং কিছুটা তো বিলম্ব হয়েছে, তারপরও আমাদের আলোচনা যতটুকু এগিয়েছে, আমি একটু জানতে চেয়েছিলাম যে রাজনীতিতে যে সহনশীলতার প্রত্যাশা আমরা অভ্যুত্থান পরবর্তী সময় করেছি, আপনারা রাজপথে ছিলেন, আপনারা নিশ্চয়ই সেই পরিবর্তনের প্রত্যাশাটা আপনারা করেছিলেন, এবং আপনাদের সাথে সাথে আমরাও করেছিলাম। কিন্তু ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেলের যে বক্তব্য, সেটির সবশেষ লাইনটা যদি আমি মানে তুলে ধরি, সেটা হলো যে কাঙ্ক্ষিত পরিবর্তনটা হলো না। কয়েকটি খবর পড়ি। রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর নেতা জুবায়ের বিন নেসারি, এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। ঘটনার পর এবি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কক্ষে নেওয়া হয়েছে। থানার সামনে ছাত্রদলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন। একটি মানে জানা যাচ্ছে, কারণ হিসেবে জানা যাচ্ছে ফেসবুকে কোনো একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দখল নিতে মহানগর শ্রমিক দল ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্রের মহড়া ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এর আগে কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকেরা ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আজ বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। ছোট ছোট বেশ কিছু ঘটনা ঘটেছে ছাত্র দলের বিরুদ্ধে, যার এবং মানে আপনার দলের বিরুদ্ধে যার অভিযোগটা বেশি। তো সেক্ষেত্রে আসলে যেই রাজনীতিতে সহনশীলতার কথা আমরা বলছিলাম, সেই সহনশীলতা কি আসলো কিনা? ধন্যবাদ আপনাকে। কিছুটা বিলম্বের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এখন বিষয়টা হলো কি, যে রাজনীতিতে আমাদের ছাত্রদল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তো সেটা হচ্ছে আপনার যখন একটা পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি হয়, তো সেখানে কিছুটা আপনি দেখা গেল যে আপনার যেখানে 12-13 জন সন্তান যাদের এক সময় হইতো,
দুই একজন একটু দুষ্ট হয়, কিন্তু এটা পরিবারের কর্তা ব্যক্তি যে থাকেন তার উপর ডিপেন্ড করে উনি কিভাবে এটাকে একটা চেন অফ কমান্ডে নিয়ে আসবেন বা উনি কিভাবে কন্ট্রোল করবেন। আর যেখানে যার একটা দুটো যার বাচ্চাই নাই, তার তো আর এখানে কন্ট্রোলিং এর বিষয় না। তো সমস্যা হলো এখানে যে গুপ্ত রাজনীতি নিয়ে যে এখন আলাপ আলোচনা হচ্ছে, তো আমরা হচ্ছে কি যে এরা হইলো যে সময় আমরা 24-এর গণ অভ্যুত্থানের আগের সময়টাতে তারা তো ছিল, বাংলাদেশেই ছিল, অন্য কোনো দেশে তো আর ছিল না। কিন্তু তারা ছিল কি যে কেউ বলতে পারবে না যে আমরা যে জানতাম বা বাংলাদেশের মানুষ জানতো যে এরা শিবির করে বা কোনো কিছু করে। সমস্যা হলো আপনি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি এমন একটা প্রেক্ষাপট তৈরি হলো যে মনে হলো আপনারা পাওয়ার পার্টি। এখন আবার যখন একটু ছন্দপতন হয়েছে, এখন তারা খেই হারায় ফেলছে। অনেক সময় ছোট পানির মাছ বড় পানিতে গেলে খেই হারায় ফেলে না, তো এরা এখন খেই হারায় ফেলার কারণে এরা যা খুশি তাই করতেছে। আপনি দেখেন, আপনি আরেকটা ঘটনা মনে হয় মিস করে ফেলছেন, ঈশ্বরদী সরকারি কলেজের একটা ঘটনা, মানে ওইটাও মানে এই রিসেন্টলি আজকের ঘটনা। আমি আবার আপনার দায়িত্বপ্রাপ্ত, এই জন্য আমি বিষয়টা সম্বন্ধে জানি। ওখানে গতদিন যে গুপ্ত রাজনীতি মুক্ত এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, এইটাকে কেন্দ্র করেই মূলত যে যত কিছু হয়েছে সবকিছু সংঘাত, সেই জায়গায় কিন্তু আপনার ওইটার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে আজকে টাইম ছিল। প্রথমে ছাত্রদল টাইম দেয় সকাল 11টায়, সেখানে পাল্টা আবার শিবির ওই সেম টাইমে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে তারাও টাইম দেয় 11টায়। তো এটা আগের যে অতীত চর্চা, যে অতীত হচ্ছে কি আমরা কোনো কিছু দিলে পাশাপাশি লিগ দিত। এখন সমস্যা হয়েছে যে এখন আগে ছিল হেলমেট লিগ, এখন হয়েছে হেলমেট শিবির। হেলমেট পর অভ্যাস তারা ছাড়তে পারে নাই। আপনি স্পষ্ট তো আপনাদের ইয়েতেও মনে হয়েছে, আমি দেখলাম চ্যানেল 24 আরো অনেকের ভিডিও দেখলাম, সুস্পষ্ট যে ওইখানে নারায়ে তাকবীর বলে ওখানে হামলা করতেছে। ওখানে ছাত্র দলের ছোট একটা বসার জায়গা ছিল, কোনো জায়গা কোনো কিছু না, নর্মাল একটা বসার জায়গা, সেই জায়গা ভাঙচুর করতেছে নারায়ে তাকবীর বলে সশস্ত্র অস্ত্র নিয়ে। তো শুধুমাত্র আপনার হেলমেট লিগ থেকে ট্রান্সফরমেশন হয়েছে হেলমেট শিবিরে, আর কোনো কিন্তু পরিবর্তন হয় নাই। কারণ তারা কিন্তু নিজেদের 24-এর গণ অভ্যুত্থান প্রতিষ্ঠা পাওয়ার পার্টি মনে করে। এখনো তারা কিছু জায়গায় সাইকোলজিক্যালি নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করে। কারণ একটা মানুষ যদি রোগ আক্রান্ত হয়, যে একটা মানুষ যদি নিজেকে দেশের প্রেসিডেন্ট বলে দাবি করে, বাকি মানুষজন তারা পাগল বলবে, কিন্তু সে তো নিজের প্রেসিডেন্ট মনে করতেছে। সমস্যা হলো সাইকোলজিক্যালি ইমব্যালেন্স হওয়ার কারণে আজকে যে ঘটনাটা শাহবাগ থানায়, সেটা হচ্ছে একটা ছবি, খুবই কুরুচিপূর্ণ একটা ছবি। মানে এটা আপনাকে যে আমি বলবো সেটা আমি আপনাকে দেখাইতে পারি, কিন্তু আমি বলতে পারবো না, এত কুরুচিপূর্ণ একটা ছবি। সেখানে ছাত্র শিবির করা, স্বীকৃত ছাত্র শিবির করা একটা ছেলে তার ওখানে আপলোড দিয়েছে। প্রথম কথা হইলো সে কেন জাস্টিফাই না করে একটা ফেক ছবি কেন দিল? তাহলে এটা মানে আপনার তো হারমোনি নষ্ট করবে, যে স্বাভাবিক বিষয় যে এই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা অনেকে, আমাদের তো 50% মানুষ আমাদেরকে ওন করে, মানে যেহেতু বিএনপি অন করে আমরা সেই হিসাবে ধরলাম 50% আমাদের অন করে, তো 50% মানুষের তো স্বাভাবিক বিষয় তারা তারেক রহমানকে ভালোবাসে বা শ্রদ্ধা করে, ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা করে এবং তার পরিবারের প্রতি আস্থা রাখে। সেই জায়গায় সাধারণ যারা শিক্ষার্থী হয়তোবা তাদের কোনো আতে ঘা লাগছে বা মনে কষ্ট পেয়েছে, যে তারা কষ্ট পেয়েছে যে এরকম একটা কুরুচিপূর্ণ ছবি কিভাবে দিল। আমরা তো জামায়াতের আমিরের কুরুচিপূর্ণ ছবি তো আমরা দিতে, কিন্তু আমরা কখনো এটা করব না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছেন। মানে আমি যদি বুঝতে পারি সেক্ষেত্রে হয়তোবা যেহেতু বিএনপিকে কিংবা ছাত্রদলকে কিংবা বিএনপি সম্পৃক্ত যারা যে সব অঙ্গ সংগঠন আছে প্রত্যেককে সাধারণ মানুষ ভালোবাসে, তাদেরকে ভোট দিয়ে নিয়ে এসেছে, এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি সকলের একটা ভালোবাসা আছে। এ থেকেই সাধারণ মানুষেরই হয়তোবা এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি, এমনটা আপনি বলতে চেষ্টা করছেন, যদি আমি ভুল না ধরি। না আমি আপনাকে শেষ করি, ফিনিশিংটা দিতে দেন আমাকে। পুলিশ আইন পুলিশ ফিনিশিংটা আমাকে দিতে দেন। সেখানে এই যে মোসাদ্দেক আর জুবায়ের আমাদের, এরা তো হলো মানে যখন কথা বলে মানে বলতেছে যে গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্তান, এরকম একটা বিষয় নিয়ে তারা লাইভ করতেছে, আবার সাংবাদিক ডাকতেছে যে আমরা তো এই করছি ওই করছি। কিন্তু এই যে ব্যক্তি মোসাদ্দেক বা ব্যক্তি জুবায়ের 24-এ গণ অভ্যুত্থানের আগে কোনোদিন যে এরা ছাত্র শিবির করছে এটা কেউ জানতো না। তাদের মনে হয় বাপ মাও জানতো না যে তারা ছাত্র শিবির করতো। তো সেই জায়গায় তারা বললো শাহবাগ থানায় তারা যাবে মব সৃষ্টি করার জন্য, তারা আহ্বান জানাইছে, স্ট্যাটাস আছে দুইজনেরই, মোসাদ্দেক এবং জুবায়ের তার শাহবাগ থানায় যাওয়ার জন্য স্ট্যাটাস দিছে যে সবাই শাহবাগ থানায় চলে আসো, কিন্তু কেউ আসে নাই। সমস্যা হলো কোন জায়গাটায়,
যখন এই মোসাদ্দেকদের প্রতি কারো যদি সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ থাকে, সেই জায়গায় ছাত্র দলের দায়িত্ব হচ্ছে তাদেরকে আবার প্রোটেক্ট করা। আমাদের এইখানে মোসাদ্দেককে তাকে প্রোটেক্ট করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সাহস, আর হচ্ছে জোবায়েরকে তাকে প্রোটেক্ট করেছে আমাদের হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি নাহিদুজ্জামান শিপন। এরা দুজন প্রোটেক্ট করেছে এবং এটার ভিডিও আছে যে তারা থামাইতেছে, মব থামাচ্ছে যে কেউ যাতে এদের গায়ে হাত না তুলে, তারপরে তারা হেফাজতে গেল। এই ঘটনার হলো পুরো সিকোয়েন্সটা হলো এইটা, যেখানে ছাত্রদল রক্ষক হয়েছে সেই জায়গায় এখানে মানে ফ্রেমিং এর কারণে এখানে ভক্ষকের ভূমিকা চলে গেছে। কিন্তু আপনাদেরকে মানে এই অভিযোগে ফ্রেমিংটা কেন করা হচ্ছে? আপনাদেরকে তো মানুষ ভালোবাসে। এখানে হইলো আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির 50 বছর একটা ঐতিহাসিক বই আছে, সেখানে শেরে বাংলা একে ফজল হকের একটা ঐতিহাসিক কোটেশন আছে যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে, কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ। তা আপনি কোনোদিন দেখবেন না মাকাল ফলে কেউ ঢিল মারতেছে, সবাই ঠিকই ফলজ এবং সবচেয়ে রসালো বৃক্ষ আমেই ঢিল মারে, কারণ জানে যে এটা হলো মানুষজন খায় সুস্বাদু ফল। সেজন্য এখানে যদি আপনি ছাত্র রাজনীতি হিসাব করেন তো সেখানে সবার নজর থাকবে ছাত্র দলের প্রতি এবং সবার খুব থাকবে, কারণ কি একটা ট্রেন্ড হয়ে গেছে যে তারা মনে করে ছাত্রলীগের মতো যদি ছাত্র দলকে ফ্রেমিং করা যায়, কিন্তু এটা তো সম্ভব না রে ভাই। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান প্রত্যেকটা জায়গায় যে সহনশীলতার পরিচয় দিচ্ছেন, আমরা তো আমাদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের নেতারা, আমাদের ছাত্র নেতারা, তারা হচ্ছে প্রত্যেকে প্রোটেক্ট করতেছে এদেরকে, মবের হাত থেকে বাঁচাচ্ছে। আর যদি প্রধানমন্ত্রী নিজে সহনশীলতার পরিচয় না দিতেন বা নিজে যদি সহনশীল না হতেন, তাহলে আপনারা কি অসহনশীল হয়ে যেতেন? ছাত্রলীগের মতো অবস্থা হয়ে যেত। একটা পরিবারের প্রধান কেমন তার উপর ডিপেন্ড করে তার কিছু ছায়া পড়ে তার পরিবারের সদস্যদের মধ্যে। আপনার পরিবার যদি কনজারভেটিভ হয় আপনার কিছু ছায়া পড়বে, আপনার পরিবার যদি অ্যাটাকিং হয়, যে দেখা গেল কোনো ঘটনায় খুব দ্রুত রিয়েক্ট করে ফেলে, আপনিও ছোটবেলা থেকে ওই রিয়েক্টিভ হবেন। তো আমাদের নেতা তারেক রহমান এবং তার আগে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদেরকে দেখে আমরা বড় হচ্ছে আমাদের এই জেনারেশনটা, এবং তাদের মধ্যে যে আমরা দেখেছি যে আচরণের পার্থক্য টোটালটা ফ্যাসিস্ট হাসিনার যা যা খারাপ দিক আছে তার বিপরীতে সবগুলা ভালো দিক ছিল বলে এখনো সংসদে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার জন্য এখনো মানুষজন কথা বাড়ায় নেয়, কোনো পক্ষ থাকে না, তখন বিপক্ষ থাকে না, 300 জন মানুষই এক সূত্রে বলে যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আলোচনা হোক। এটা তো প্রাপ্তি আমাদের, অবশ্যই এটাই প্রাপ্তি বিএনপির, অবশ্যই এটা অনেক বড় প্রাপ্তি এবং অনেক বড় অর্জন এবং অনেক বড় শক্তি বেগম খালেদা জিয়া। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই, কারণ বিরতি সময় হয়ে গেছে। ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, আপনার কাছে, চট্টগ্রামে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এটা দুঃখজনক, সারা বাংলাদেশের চিত্র একরকম নয়, তবে সামান্য কোনো জায়গায়ও এটা ঘটুক এটা আমরা কামনা করি না। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য? এই প্রশ্নটি আমারও, আমি একটু আপনার কাছে জানতে চাই এই প্রশ্নের উত্তর। একটা ছোট্ট বিরতির পর ফিরছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন। দুই প্রজন্মের রাজনীতি দেখা মানুষ আমাদের সাথে আছে এবং তারা এই যে রাজনীতিতে সহনশীলতা ফিরছে কি ফিরছে না বা ফিরবে কিভাবে, এই বিষয়ে কি চিন্তা করছে, দুজনের কাছে একটি প্রশ্নই রাখতে চাই। আমি শুরুটা করতে চাই ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, আপনার কাছে। আপনি এই সংকট বা এই যে অসহনশীলতা, বা যদি মনে করি যে সহনশীল নয় রাজনীতি, তো সেক্ষেত্রে এই অস্থিরতা কাটাতে করণীয় কি বলে মনে করছেন? ধন্যবাদ। প্রথমত বিষয়টাকে আমরা মানে একেবারে যদি মনে করি যে কোনো জাদু কাঠির ছোঁয়ায় যে আমরা সবাই সহনশীল হয়ে উঠব, বিষয়টা তা না। আমাদের বাংলাদেশের মানে রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের জন্মের পূর্ব ইতিহাস, তারপর ব্রিটিশ বিরোধী আন্দোলন, সব কিছু মিলিয়ে, মহান মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে এতটা খুব দ্রুত গতিতে সবাই সবকিছু ভুলে যাব না আর কি। ঠিক আছে, সবাই সবকিছু ভুলে যাওয়া সহজ না আমাদের। তারপর আমরা মনে করি রাজনীতিতে হচ্ছে আদর্শ ভিত্তিক রাজনীতি হওয়া দরকার। যুদ্ধটা হবে মতাদর্শের যুদ্ধ হবে, মতাদর্শিক যুদ্ধ হবে, যুক্তির লড়াই হবে, ঠিক আছে, তর্ক হবে, এটা দরকার। দু একটা তর্ক করতে করে স্লিপ অফ টাংও হতে পারে। আজকে উদুত ভুয়া ভাই যেরকম স্লিপ অফ টাং করেছে ধরে নিলাম আর কি, যদি এটা বাংলাদেশের ট্রেডিশনে আছে, এরকম ভুল হতে পারে, কিন্তু সেটা মুখে মুখে হোক, ঠিক আছে, এটা মতাদর্শিক লড়াইয়ের জায়গায় হোক। আমরা জানি যারা আদর্শের লড়াইয়ে পরাজিত তাদের শেষ হাতিয়ার হচ্ছে সন্ত্রাস, ঠিক আছে, তাদের শেষ হাতিয়ার হচ্ছে গায়ের জোর, তাদের শেষ হাতিয়ার হচ্ছে মবের জোর। মব সন্ত্রাস থেকে বেরিয়ে এসে আসুন আমরা মতাদর্শিক জায়গায় যদি লড়াইটা নিয়ে যেতে পারি, তাহলে রাজনীতিতে একটা নতুন সংস্কৃতি, গঠনমূলক একটা সংস্কৃতি
তৈরি হতে পারে। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এই জেনারেশন খুব লাকি যে আমরা দেখেছি যখন সাধারণ মানুষ প্রত্যেকে নেমেছে তখনই আমরা সফল হয়েছি। না হলে কিন্তু এই ফ্যাসিস্ট লীগ কিন্তু একদিনে ফ্যাসিস্ট হয় নাই, সে কিন্তু অন্যদের প্রতিবাদ না করার কারণে কিন্তু সে ফ্যাসিজমটাকে দীর্ঘায়িত করতে পারছে। আমরা কিন্তু আগে থেকেও তার এই 2009 সাল থেকে আমরা বলেছি হাসিনা খারাপ, আওয়ামী লীগ খারাপ, এবং মানুষজন যখন শেষ মুহূর্ত পর্যন্ত বুঝেছে 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত, সেও কিন্তু সেদিন মাঠে নেমেছে। তো এরকম জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে আমরা যে এই জায়গায় নতুন বাংলাদেশ গড়তে চাই সাম্য মানবিক, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এ রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। আমরা যদি এই 31 দফাটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় যে সত্যিকার অর্থে সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল এবং ডাক্তার আহমদ সাজিদুল হক রুবেল, দুজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।